নিত্য নতুন ভূতের গল্প পেতে কুয়াশা অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কুয়াশা অ্যানিমেশন, ভৌতিক গল্প। হিজলতলি গ্রাম। সন্ধ্যার পরই ঘন কুয়াশায় ঢেকে গেছে পুরো গ্রামটি। কোথাও কোনো লোকের দেখা মিলছে না। এমন ঘন কুয়াশা আর তার সাথে রাতটা মিলে রাস্তাঘাটে লোকজনের দেখা মেলাটা খুবই দুষ্কর। এখন বাজে সবেমাত্র সন্ধ্যা ৭টা। গ্রামের প্রায় সব দোকানপাটই বন্ধ। আমি জগা। আজ আগে ভাগেই রাতের খাবারটা খেয়ে বেরিয়ে পড়েছি নিতাইদার চায়ের দোকানের উদ্দেশ্যে। হঠাৎ এমন সময় আমার চোখ গেল দূরে ওই তাল গাছটির দিকে। আমি দেখলাম ওই তাল গাছটির নিচে একটি কালো ছায়ার মতন কি যেন একটা দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে এদিকেই হয়তো তাকিয়ে আছে। চোখ দুটো লালে টকবক করছে। এমন ঘন কুয়াশা ঘেরা রাত, ঠিক ভালো করে বোঝা যাচ্ছিল না আসলে ওটা কি। আরে মাত্র তো ওখানে কালো ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে ছিল। কোথায় গেল? তাহলে কি আমি চোখে ভুল দেখলাম? এবার যেন আমার গা শিউরে উঠল। আমি ওখানে আর দাঁড়িয়ে না থেকে আবারও হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটা সময় আমি নিতাইদার চায়ের দোকানের সামনে এসে পড়লাম। আর আমাকে দেখে দোকানের ভিতর বিশু বসেছিল। সে বলে উঠল, গিরে জগা, এই ঘন কুয়াশার ভিতরে বাহিরে দাঁড়িয়ে রইলি যে, আয় ভিতরে আয়। আমি বিশুর কথা মতো দোকানের ভিতরে গিয়ে বসলাম। নিতাইদা, আগে আমাকে এক কাপ চা দাও তো দেখি। আমি বলা মাত্রই নিতাইদা আমাকে কড়া করে এক কাপ চা বানিয়ে দিল। আমি চায়ে চুমুক দিয়ে বললাম, বাহ, আসলেই নিতাইদা, তোমার চায়ের কোনো তুলনা হয় না। আরে, এই জন্যই তো রাত 12টা পর্যন্ত দোকান খোলা রাখি। আচ্ছা জগা, এই শীতের রাতে চা খাওয়ার পাশাপাশি একটা ভূতের গল্প শুনলে কেমন হয়? মন্দ বলিসনি, আমি তো ভূতের গল্প জানি না। আরে চিন্তা করার কোনো কারণ নেই, আমি আছি তো। নিতাইদা, তুমি বলবে? আচ্ছা বেশ বেশ, বলো তাহলে শুনি। অনেক দিন আগের কথা, তখন রাত প্রায় 12টা বাজে। আমি দোকান বন্ধ করে ওই মাঠের পথ ধরে যাচ্ছিলাম হেঁটে। এমন সময় আমার নাকে একটা পচা দুর্গন্ধ ভেসে আসতে লাগে। আমি বললাম, কি ব্যাপার, এত রাতে বাজে পচা দুর্গন্ধ কোত্থেকে আসছে? প্রতিদিন তো এ পথে দিয়ে যাই, যাতায়াত করি, এর আগে তো এমন কখনো হয়নি। তারপর আমার চোখ গেল মাঠে থাকা কিনারে ওই গাছটার দিকে। আমি দেখলাম কি যেন একটা ঝুলছে রাতের কালো আধারের মাঝে। ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তাই আমি আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। গাছটির কাছে গিয়ে আমি যা দেখলাম তা দেখার জন্য না আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম একটি লোক গলায় দড়ি পেঁচিয়ে গাছের সাথে ঝুলছে। তার জিহ্বাটি বেরিয়ে আছে, মুখ থেকে গড়িয়ে পড়ছে রক্ত। আমি এসব দেখে ভয়ে ঘাবড়িয়ে গেলাম। নির্জন নীরবতায় ঘেরা পুরো মাঠ, রাতের কালো অন্ধকার আধারের মাঝে গাছের সাথে ঝুলন্ত এক লাশের সামনে আমি দাঁড়িয়ে। আর ঠিক এমন সময় ঝুলন্ত লাশটি আমার চোখের সামনে থেকে এক মুহূর্তে উধাও হয়ে গেল। তারপর কি হলো নিতাইদা? হ্যাঁ নিতাইদা, তারপর কি হলো বলো? তারপর আমি ওখানে আর দাঁড়িয়ে না দেখে জলদি করে ওখান থেকে চলে আসি, আর সেদিনের মতো বেঁচে যাই। এটা কোনো গল্প নয়, এটা আমার সাথে করতে যাওয়া সত্য ঘটনা। নিতাইদা, আমি এখন আসি। আরে এই জগা, যাচ্ছিস কই? দাঁড়া, বস না।
আরেকটা গল্প শুনে যা। না রে থাক, আমার বাড়ি ফিরতে হবে এক্ষুনি। আমি নেতাই তার কথাগুলো শুনে খুবই ভয় পেয়ে যাই, তাই ওখানে আর দেরি না করে আমি জলদি করে বাড়ির দিকে চলে আসতে থাকি। দাদা, কই যাচ্ছিস? মনে হচ্ছে আমাকে পিছন থেকে কেউ ডাকছে। না না, পিছনে তাকানো যাবে না, যেই ডাকুক না কেন। কিন্তু এখন কি করব? দৌড় দিব? আমি এই কথা ভাবতে আচমকা একটি কালো যায় আমার সামনে উদয় হলো। এ তো সেই কালো জায়গাটি যেটা আমি যাওয়ার পথে দেখেছিলাম। সেই তখন থেকে কিছুতেই ভয় আমার পিছুই ছাড়ছে না। এখন আবার এই কালো ছায়া? না না, এখন আমাকে যেভাবে হোক দৌড়ে পালাতে হবে। দৌড়াতে দৌড়াতে আমার সারা শরীর অবশ হয়ে আসছিল। শরীরে একদম কোনো শক্তি পাচ্ছিলাম না, চোখে মুখে সব অন্ধকার দেখা যাচ্ছিল। এমন সময় আমি মাথা ঘুরে ওখানেই পড়ে গেলাম। তারপর আমার আর কিছুই মনে নেই। পরের দিন সকালে আমার যখন জ্ঞান ফিরল, আমি নিজেকে দেখতে পেলাম বিশুর বিছানায় আমি শুয়ে আছি। কাল রাতে আমি যখন বাড়ি যাচ্ছিলাম তখন তোকে ওই রাস্তায় পড়ে থাকতে দেখি, আর এখানে নিয়ে আসি। কি হয়েছিল তোর? আর ওখানে অভাবে পড়েছিলি কেন? আমি একে একে সব কথা খুলে বলি বিশুকে। ওই রাস্তা দিয়ে রাতের বেলা আর কখন আমি তারপর থেকে আর যাতায়াত করিনি। গ্রামের সরল কৃষক কামাল ফসল ফলাতে না পারায় পরিবারের টানাটানি। দিনের পর দিন হাল চাষ করেও তেমন কিছুই ফলছে না। তুমি সারাদিন মাঠে কাজ করো, কিন্তু ঘরে আনো কি? বাজারের দেনা এখন 5 মাস পার হয়ে গেছে। দোকানদার তো আমাদের দেখে মুখ ঘুরিয়ে নেয়। আরে আমার কি দোষ বলো তো? বৃষ্টি ঠিক মতো হচ্ছে না, মাটিতে ফসলও দিচ্ছে না। এত কষ্ট করেও যখন কিছু হয় না, তখন মনে হয় সব কিছু ছেড়ে দিই। সব ছেড়ে দিলে আমরা খাবো কি? আল্লাহর নাম নাও, কোনো উপায় ঠিকই হবে। কামাল সেদিন সন্ধ্যায় কাজে মন বসাতে না পেরে গ্রামের পাশের পুকুর পাড়ে যায়। সেখানে বটগাছের নিচে অদ্ভুত এক সন্ন্যাসী বসে আছে। তার চেহারায় অদ্ভুত ঠান্ডা ভাব। তোমার এত চিন্তিত কেন? তোর দুর্দশার কথা আমি জানি। আপনি কে? আমার নাম জানলেন কি করে? জানি, আমি সব জানি। আমি এখানে তোমার উপকার করতেই এসেছি। তোমার মতো ভালো মানুষ এত কষ্ট পাওয়া উচিত নয়। এই নাও তোমার সোনার পুতুল।
এতে তোমার জীবন বদলাবে। কামাল প্রথমে নিতে চায় না, কিন্তু সন্ন্যাসীর জোরাজোরিতে সে পুতুলটি গ্রহণ করে। সন্ন্যাসী হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। কামাল ভয় পেলেও আনন্দিত হয়। সে ভাবে এটি হয়তো তার ভাগ্য বদলে দেবে। কামাল পুতুলটি ঘরে এনে সুমিকে দেখায়। পুতুলটি এত সুন্দর ও উজ্জ্বল যে সুমির চোখ চকচক করে ওঠে। তবে সে পুতুলটি দেখে সন্দেহ করে। এটা কোথা থেকে আনলে? এত সুন্দর সোনা কেউ এমন কিছু হঠাৎ করে দেয় না। পুকুর পাড়ের ওই বটগাছের নিচে এক সন্ন্যাসী দিয়েছিলেন, বললেন এটা নাকি আমাদের সুখ এনে দেবে। আমার মন খারাপ লাগছে। এমন অচেনা লোকের দেওয়া জিনিস নিতে নেই। পেছনে কি জানি কি রহস্য থাকতে পারে। তুমি অযথা ভেবে ভয় পাচ্ছ। দেখো, এর কারণেই হয়তো আমাদের দিন বদলাবে। কামাল পুতুলটি আলমারির এক কোণে রেখে দেয়। কিন্তু সেই রাতেই অদ্ভুত কিছু ঘটনা ঘটে। বাতাস ভারী হয়ে যায়। জানালার বাইরে থেকে শেয়ালের ডাক শোনা যায়। আলমারি থেকে মৃদু শব্দ হয়, যেন পুতুলটি নাড়া দিচ্ছে। সুমি ভয়ে জেগে ওঠে। এই শুনছো? আলমারি থেকে তো আওয়াজ হচ্ছে। আওয়াজ? ওই ওই না তো, আমি তো পাচ্ছি না। শুয়ে পড়ো, শুয়ে পড়ো তো। কিন্তু সুমির মন শান্ত হয় না। সে বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। পরদিন সকালে কামাল জমিতে যায়। গিয়ে দেখে তার জমিতে ধান অসময়ে আরো ভালো হয়ে গেছে। সে সেই ধান বাজারে বিক্রি করে প্রচুর টাকা আয় করে। ধীরে ধীরে তার আয় বেড়ে যায়। নতুন জমি কেনে। গ্রামের সবাই কামালের ভাগ্যের এই পরিবর্তনে অবাক হয়। বাহ কামাল, এত ফলন তো আগে কখনো দেখিনি। হঠাৎ করে তোমার ভাগ্য কিভাবে বদলে গেল? চাচা, আল্লাহ যা করেন ভালোই করেন। ভাগ্য হয়তো আমার পক্ষে ফিরে এসছে। কিন্তু সুমি লক্ষ্য করে কামালের আচরণ বদলে গেছে। সে আরো বেশি হঠকারী হয়ে উঠছে, অহংকারী হয়ে উঠছে। তুমি আর আগের মতো নেই। তোমার মধ্যে অদ্ভুত পরিবর্তন এসেছে। পুতুলটার পর থেকেই এমনটা হচ্ছে। ওফ, তুমি আবার পুতুল নিয়ে কথা শুরু করলে। এটা আমাদের জীবনে সুখ এনে দিচ্ছে। এসব মিথ্যে কথা আমি আর শুনতে চাই না। রাতের বেলা সুমি পুতুলটির কাছে গিয়ে দেখে এটি থেকে মৃদু আলো বের হচ্ছে। হঠাৎ একটি ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকে যায়। সুমি ভয়ে চিৎকার করে ওঠে। কামাল এসব মানতে চায় না। সে ভাবে এটি হয়তো তার ভাগ্য বদলে দেবে। কিন্তু সেই রাতেই অদ্ভুত কিছু ঘটনা ঘটে। গভীর রাতে তারা দুজন দেখতে পায় পুতুলটি থেকে একটি ছায়ামূর্তি বের হচ্ছে। সেই ছায়া ধীরে ধীরে ঘরের চারপাশে ঘুরছে। তোমরা যে সোনার পুতুল নিয়েছ তা অভিশপ্ত।
এটি তোমাদের সুখ আনলেও ধ্বংস ডেকে আনবে। আপনি কে? এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? তোমরা লোভ করছো। এই পুতুল যতক্ষণ তোমাদের সঙ্গে থাকবে ততক্ষণ তোমাদের জীবনে শান্তি আসবে না। ছায়াটি মিলিয়ে যায়। সুমি আর কামাল ভয় পেয়ে রহিম চাচার কাছে যায়। রহিম চাচা সব শুনে পুতুলটি দেখে আঁতকে ওঠেন। এটা সেই অভিশপ্ত পুতুল। এক জমিদার একবার এই পুতুল পেয়েছিল। সে লোভে পড়ে তার পরিবার ধ্বংস করেছিল। পুতুলটা ধ্বংস করতেই হবে। তারা সবাই মিলে গ্রামের বাহিরে যায়। পুরনো বটগাছের নিচে পুতুলটি মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু পুতুলটি তাদের বাধা দেয়। তোমরা যদি পুতুলটা ফেলে দাও তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। সাহস থাকলে এটি ভেঙে দাও। কামাল সাহস করে পুতুলটি ভেঙে ফেলে। মুহূর্তেই প্রচণ্ড বাতাস বইতে শুরু করে। ছায়ামূর্তিটি কাঁপতে কাঁপতে মিলিয়ে যায়। সবকিছু শান্ত হয়ে যায়। সবকিছু শান্ত হয়ে গেলে কামাল আর সুমি বুঝতে পারে লোভ থেকে দূরে থাকতে হবে। তারা গ্রামের সবাইকে শিক্ষা দেয় অজানা কোনো কিছুতে লোভ না করতে। গ্রামে আবার শান্তি ফিরে আসে। সুমি আর কামাল নিজেদের ছোট্ট জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে থাকে। সবুজ ধানক্ষেত, নদীর স্রোত, মাটির রাস্তা, গরুর গাড়ি চলাচল করছে। পাখির ডাক কানে আসছে। একটি পুরনো বাস ধুলোমাখা রাস্তার ধারে থামে। ভেতর থেকে অর্জুন নেমে আসে। তার বয়স 30। এক হাতে একটি ব্যাগ, আরেক হাতে একটি পুরনো নোটবুক। সে গভীর মনোযোগে চারপাশের পরিবেশ লক্ষ্য করছে। গ্রামের স্থানীয় মানুষজন তার দিকে তাকিয়ে থাকে। কেউ কেউ ফিসফিস করে কথা বলে। বাহ, কি সুন্দর গ্রাম! এমন গ্রাম আমি আগে কখনো দেখিনি। শহরের কোলাহল থেকে এত দূরে এমন নিরিবিলি একটা জায়গা। কিন্তু কেন যেন মনে হচ্ছে এই গ্রামে আসার পেছনে আমার কোনো বিশেষ একটা উদ্দেশ্য আছে। অর্জুন একটু অস্বস্তি বোধ করলেও চুপচাপ হাঁটতে থাকে। ঠিক তখনই বৃদ্ধ গোপাল তার দিকে এগিয়ে আসে। নতুন মানুষ, তা এখানে কি জন্য এলে বাবা? আমি লেখক, পুরনো গল্প আর রহস্য নিয়ে কাজ করি। শুনেছি আপনাদের গ্রামে জমিদার বাড়ির কাহিনী খুবই বিখ্যাত, তাই কিছু তথ্য সংগ্রহ করতে এসেছি আর কি। জমিদার বাড়ির গল্প? হ্যাঁ, সেই গল্প শুনলে মানুষ রাতে ঘুমোতে পারে না। সাবধানে থেকো বাবা, আর সব গল্প শোনা কিন্তু ভালো নয়। গোপাল ধীর পায়ে চলে যায়। অর্জুনের মনে একটু সন্দেহ জাগে, কিন্তু সে গ্রামটি ঘুরে দেখতে শুরু করে। মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সে গ্রামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। অর্জুন একটি পুরনো মাটির কুঠিরে ওঠে। রাত ঘনিয়ে আসে। ঝিঝি পোকার শব্দে চারপাশ ভরে যায়। চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ দূর থেকে নারীর করুণ কান্নার আওয়াজ ভেসে আসে। এই আওয়াজটা, এ তো করুণ কান্না। এত করুণ কান্না! কে কাঁদছে এত রাতে? সে দ্রুততে জানালার কাছে গিয়ে বাহিরে তাকায়।
জমিদার বাড়ির দিক থেকে হালকা ঝলকানি আলো দেখা যায়। দূরে কোনো ছায়ামূর্তি নাড়াচাড়া করছে। আলো, ছায়ামূর্তি, এটা কি আমার কল্পনা নাকি সত্যি সত্যি ঘটছে? সে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু কৌতূহল থাকা সত্ত্বেও রাতে বাহিরে বের হতে সাহস করে না। পরদিন সকালে অর্জুন গ্রামের মাঝখানে বিশাল বটগাছের নিচে বসে গোপালের সঙ্গে কথা বলছে। আশপাশে কয়েকজন কৌতূহলী গ্রামের মানুষ তাদের কথোপকথন শুনছে। কাল রাতে ওই জমিদার বাড়ির দিকে কিছু অদ্ভুত দেখলাম, একটা আলো আর একটা ছায়ামূর্তি। আচ্ছা, এটা কি কোনো মানুষের কাজ? ওটা তোমার কল্পনা নয় বাবা, জমিদার বাড়ি অভিশপ্ত জায়গা। অভিশপ্ত? কেন? মানে কিসের জন্য? গোপাল ধীরে ধীরে তার গল্প শুরু করে। অনেক দিন আগে এই গ্রামের জমিদার খুব ক্ষমতাবান আর নিষ্ঠুর মানুষ ছিল। তার একমাত্র মেয়ে ছিল মাধবী। সে ছিল দারুণ সুন্দর, শান্ত মনের মানুষ, কিন্তু জমিদারের লোভ তার জীবনকে ধ্বংস করেছে। কেউ জানে না মাধবীকে ঠিক কিভাবে হত্যা করা হয়েছিল, তবে তবে শোনা যায় তার আত্মা এখানে ঘুরে বেড়ায়, বিশেষ করে ওই জমিদার বাড়ির কাছে। তার কান্নার শব্দ এখনো শোনা যায় বাবা। অর্জুনের মনে কৌতূহল আরো বেড়ে যায়। এই গল্পের সত্যতা জানতেই আমি এখানে এসেছি। আমি দেখতে চাই এই গ্রামের ইতিহাস সত্যি কোনো রহস্য লুকিয়ে রেখেছে কিনা। তুমি কি জানো যে এই ঘটনাকে তুমি অভিশাপ কাটানোর চেষ্টা করলে অনেক বিপদ আসতে পারে? আমার কাজ সত্য বের করা, আমি ভয় পাই না। অর্জুন সাহস করে একা জমিদার বাড়ির দিকে রওনা দেয়। বাড়িটি ভাঙাচোরা, দেয়ালে শ্যাওলা জমে গেছে, বাতাসে অদ্ভুত গন্ধ। এই জায়গাটা দেখেই গা ছমছম করছে, এত ভয়ঙ্কর একটা পরিবেশ। তবে আমাকে এখানে আসতে হবে। সে চারপাশে তাকিয়ে দেখতে থাকে। এক কোণে ভাঙা দরজা, দেওয়ালে রক্তের মতো দাগ। তখনই আয়নার সামনে ছায়ামূর্তির মতো কিছু দেখতে পায়। আমাকে মুক্তি দাও। কে তুমি? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আত্মা মিলিয়ে যায়। অর্জুন হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর সে ঘরের এক কোণে একটি পুরনো ট্রাঙ্ক দেখতে পায়। ভেতরে জমিদারের নৃশংসতার কিছু পুরনো দলিল। সে সেগুলো নিজের কাছে রাখে। পরের দিন সকালে অর্জুন গ্রামের এক চঞ্চল কিশোরী শান্তার সঙ্গে দেখা করে। শান্তা তার ঠাকুমার কাছ থেকে শোনা কিছু রহস্য শেয়ার করে। আপনি জমিদার বাড়ি গিয়েছেন? আমার ঠাকুরমা বলেন ওখানে মাধবীর আত্মা আটকে আছে। আপনি তার কান্না শুনেছেন? হ্যাঁ, কিন্তু আমি জানি না তাকে মুক্তি দেওয়ার কি উপায়। ঠাকুরমার কাছে কিছু পুরনো নথি আছে, সেগুলোতে নাকি মাধবীর মৃত্যুর সত্য লুকিয়ে আছে। আমি আপনাকে ওগুলো এনে দিতে পারি। শান্তা তাকে একটি পুরনো মানচিত্র দেয়, যেখানে জমিদার বাড়ির গোপন কুঠুরির অবস্থান চিহ্নিত। বাহ, তুমি তো খুব সাহসী মেয়ে। এই মানচিত্রটা কাজে লাগবে।
অর্জুন নিজের মনে নতুন করে সাহস সঞ্চয় করে। মনে হয় সে সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে। গ্রামের মোড়ল ধনঞ্জয় চক্রবর্তী অর্জুনের কাজ সম্পর্কে জানতে পারে। সে অর্জুনের সামনে এসে দাঁড়ায়। তার চোখে রাগ আর ভয় মিশে আছে। এই, তুমি এখানে কি করছো? শহুরে লেখক, এই গ্রামে কিন্তু বেশি মাথা খাওয়ানো ভালো নয়। পুরনো কাহিনীর পেছনে পড়লে নিজের ক্ষতি হতে পারে। হ্যাঁ, আমি এখানে শুধু সত্য খুঁজতে এসেছি। শুনেছি জমিদার বাড়ির গল্পে অনেক অন্ধকার অধ্যায় লুকিয়ে আছে। তুমি কি জানো এই জমিদার বাড়ির গল্পে কত মানুষের জীবন নষ্ট হয়েছে? কিছু সত্য এমন যা জানা ভালো নয়। সাবধানে থেকো। আপনার কথায় তো মনে হচ্ছে আপনি কিছু লুকোচ্ছেন। ধনঞ্জয় কোনো উত্তর না দিয়ে চলে যায়। অর্জুনের মনে সন্দেহ আরো গভীর হয়। শান্তা রাতে অর্জুনের কুঠিরে আসে। তার হাতে একটি মোমবাতি। সে নিচু স্বরে কথা বলে। মানচিত্রে দেখানো জায়গাটা জমিদার বাড়ির নিচের গোপন কুঠুরি। ঠাকুরমা বলেছেন ওখানেই মাধবীকে বন্দি করে রাখা হয়েছিল। তুমি কি ভয় পাচ্ছ? হয়তো লাগেই, কিন্তু আপনার সাহস দেখে মনে হয় আমি পারবো। অর্জুন শান্তাকে বলে কোনো বিপদ হলে সে যেন পেছনে থাকে। অন্ধকার রাত, ঝিঝি পোকার ডাক, হালকা বাতাস। অর্জুন ও শান্তা জমিদার বাড়িতে প্রবেশ করে। ভাঙা দরজার ফাঁক দিয়ে তারা ভেতরে ঢুকে। বাড়ির ভেতর পুরনো কাঠের মেঝে কড়কড় শব্দ করে। এই জায়গাটা খুব ভয়ঙ্কর, যেন সবকিছু দেখছে আমাদের। দেখো, আমরা এখানে সত্য খুঁজতে এসেছি। ভয় পেলে কিন্তু কিছুই করতে পারবো না। তারা মানচিত্র দেখে একটি সরু করিডোরে পৌঁছায়। দরজা খুলতেই ভেতরে একটি সরু সিঁড়ি নেমে গেছে মাটির নিচে। কুঠুরির ভেতর ধুলো আর পচা গন্ধ। দেওয়ালে আগুনের দাগ। এক কোণে একটি কাঠের টেবিল, তার ওপরে কিছু পুরনো নথি। তারা ধীরে ধীরে এগিয়ে যায়। এটা কি সেই গোপন কুঠুরি? এই জায়গাটা যেন মাধবীর শ্বাসের গন্ধে ভরা। তুমি ঠিকই বলেছ। এখানে তার উপস্থিতি আমি অনুভব করতে পারছি। অর্জুন নথিগুলো দেখে। সেগুলোর মধ্যে জমিদারের অত্যাচারের বিবরণ লেখা আছে। একজন প্রতাপশালী জমিদার কিভাবে নিজের মেয়েকে লোভের বলি বানিয়েছে তা উঠে এসেছে। এটা কি মাধবীর লেখা? এক ঝলক বাতাসে মোমবাতি নিভে যায়। চারপাশ ঘন অন্ধকারে ঢেকে যায়। হঠাৎ করেই মাধবীর আত্মা আবির্ভূত হয়। সাদা শাড়ি, শূন্য চোখ, বিভৎস মুখ। তোমরা এখানে কেন এসেছো? তোমাকে মুক্তি দিতে। বলো কিভাবে তোমার সাহায্য করতে পারি। আমার হত্যাকারীর উত্তরসূরি ক্ষমা না চাইলে আমি মুক্তি পাবো না। মাধবীর আত্মা মিলিয়ে যায়। শান্তা ভয়ে অর্জুনের পাশে লেগে থাকে। আমরা কি সত্যি তাকে মুক্তি দিতে পারবো? এখনো অনেক পথ বাকি। আমাদের সেই উত্তরসূরিকে খুঁজতে হবে। পরের দিন সকালে অর্জুন আবার ধনঞ্জয়ের কাছে যায়। এবার তার হাতে রয়েছে জমিদারের নথি এবং মাধবীর চিঠি। তোমার পূর্বপুরুষের পাপের ফল ভোগ করছে গোটা গ্রাম। এই নথিগুলো তার প্রমাণ। মাধবী মুক্তি পেতে চায়, আর তার জন্য তোমায় ক্ষমা চাইতে হবে। তুমি কি মনে করো এই বাজে গল্পে আমি বিশ্বাস করব? আমি কিছু করব না। তুমি জানো এই অভিশাপের ফলে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামে? তোমার দাদার লোভের মূল্য আজ গোটা গ্রাম দিচ্ছে। মাধবীর মুক্তি ছাড়া এই অভিশাপের শেষ হবে না কিন্তু ধনঞ্জয়। ধনঞ্জয় কিছুক্ষণ চুপ থাকে। তার চোখে দ্বিধা। সে বুঝতে পারে অর্জুন সত্যি বলছে, কিন্তু তার মধ্যে লজ্জা আর রাগ মিশে আছে।
তোমার সাহস দেখছি তো অনেক। আমি যদি কিছু না করি তুমি কি করবে? হ্যাঁ, তুমি যদি কিছু না করো মাধবীর আত্মাই গ্রাম ধ্বংস করে দেবে। ধনঞ্জয় অর্জুনের কথা ভেবে চিন্তিত হয়ে পড়ে। রাতে অর্জুন ও শান্তা নিজেদের মধ্যে আলোচনা করে। তারা বুঝতে পারে ধনঞ্জয় সহজে মাধবীর সামনে গিয়ে ক্ষমা চাইবে না। শান্তা একটি নতুন উপায় বের করার কথা বলে। আমাদের এমন কিছু করতে হবে যাতে ধনঞ্জয় ভীত হয়। তার কাছে এই অভিশাপের ভয়টা বাস্তব করে তুলতে হবে। ঠিক বলেছ। আমরা যদি মাধবীর আত্মার উপস্থিতি তার সামনে আনতে পারি তাহলে সে বাধ্য হবে। তারা মাধবীর আত্মাকে পুনরায় আবির্ভূত করার একটি পদ্ধতির খোঁজে জমিদার বাড়ির গোপন নথি দেখে। সেখানে একটি প্রাচীন রীতি উল্লেখ আছে যা আত্মাকে তার হত্যাকারীর সামনে উপস্থিত করতে পারে। পরের দিন অর্জুন ও শান্তা রীতির প্রস্তুতি নেয়। তারা জমিদার বাড়ির একটি নির্দিষ্ট ঘরে সবকিছু প্রস্তুত করে। অর্জুন ধনঞ্জয়কে সেখানে আসতে বাধ্য করে। ধনঞ্জয় অগত্যা সেখানে আসে, তবে তার মুখে বিরক্তি স্পষ্ট। এত সব নাটক, এতে কিচ্ছু হবে না। তুমি শুধু দেখো, হয়তো তোমার মত বদলে যাবে। অর্জুন মোমবাতি জ্বালায়, একটি বিশেষ মন্ত্র পাঠ করে। বাতাস ভারী হয়ে ওঠে। ধনঞ্জয়ের মুখে ভয় ছাপ ফেলতে শুরু করে। হঠাৎ করে মাধবীর আত্মা আবির্ভূত হয়। তোমার পূর্বপুরুষের লোভ আমাকে শেষ করেছে। তুমি কি আমার মুক্তি দিতে পারবে? আমি কি করতে পারি? আমি তো কিছু করিনি। তুমি তার উত্তরসূরি। ক্ষমা চাও, এই অভিশাপের চক্র ভাঙো। আমি দুঃখিত। আমার পূর্বপুরুষের ভুলের ক্ষমা আমি চাচ্ছি। মাধবী, তুমি শান্তি পাও। মাধবীর আত্মা শান্ত হয়ে যায়। তার মুখে এবার হাসি ফুটে ওঠে। তারপর সে মিলিয়ে যায়। পরদিন ভোরে গ্রামে নতুন আলো আসে। গ্রামের মানুষজন হাসি খুশি। প্রকৃতি যেন নতুন করে সজীব হয়ে উঠেছে। অর্জুন তার জিনিসপত্র গুছিয়ে বের হয়। শান্তা তাকে বিদায় জানায়। আপনার জন্যই গ্রামটা মুক্তি পেল। আমরা আপনাকে কখনো ভুলবো না। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। সত্য কখনো চাপা পড়ে থাকতে তো পারে না। এলাম। অর্জুন বাসে উঠে যায়। গ্রামের মানুষ তাকিয়ে থাকে। দূর থেকে মাধবীর মুখের এক ঝলক দেখা যায়।